হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো মাই ডিয়ার স্টুডেন্টস? করোনার কারণে আসলে মেন্টালি কেউ ভালো নেই। সবাই আসলে একটা লিমিটেশনের মধ্যে আছে, আর একটা কনফিউশন লাইফ আমরা লিড করতেছি। আসলে কোনো কিছুই আগে যেভাবে হয়তো আমরা যেভাবে আমাদের টাইমগুলো পাস করতাম, আমাদের একটা ডেইলি রুটিন ছিল, ওইগুলো মেনটেন করতাম, পড়াশোনা করতাম, এভরিথিং। বাট এখন সেটা কিন্তু হচ্ছে না। অনেক কিছুই যেগুলো গতিশীল যে কাজগুলো, এগুলো কিন্তু আমাদের এখন থেমে গেছে। তো কিন্তু রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে ভাইরাস থাকবেই। যতদিন পর্যন্ত ভ্যাকসিন না আসবে ততদিন পর্যন্ত আমাদেরকে এটা নিয়েই থাকতে হবে। আর আমরা যদি নিজেদেরকে যদি আমরা আমাদের কাজের মধ্যে বিজি রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে মানে এই ভাইরাস নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, এগুলো কিন্তু মাথায় আসবে না। আর সাথে সাথে যদি আমরা একটু সচেতন থাকি, তাহলে ইনশাল্লাহ আমরা এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। আর যত তাড়াতাড়ি ভ্যাকসিন আসবে ততই আমাদের জন্য গুড নিউজ। তো আমি মূলত কার্যপত্র চ্যাপ্টারটা নিয়েই অনেকগুলো পর্ব করছি, অলমোস্ট 3টা পর্ব করছি। আজকে আমি 4 নাম্বার পর্ব নিয়ে তোমাদের সামনে আসলাম। এই পর্বে আমরা আরও কিছু সমন্বয় জাবেদা শিখব। যদিও আমরা লাস্ট 3টা পর্বে প্রথমে সাপ্লাইজ, অগ্রিম রিলেটেড জাবেদাগুলো, এরপরে বকেয়া, খরচ আর আয় নিয়ে আমরা টিউটোরিয়াল করেছি। তো আজকে আমি আরও কিছু সমন্বয় জাবেদা বলতে প্রথমে সমাপনী মজুদ পণ্য দিয়ে আমি শুরু করছি। সমাপনী মজুদ পণ্য আসলে কীভাবে জাবেদা দিব? সাধারণত এই সমন্বয় জাবেদাটা আমাদের প্রত্যেকটা কার্যপত্র করার সময় সমন্বয়ে কিন্তু এটা থাকে, আমরা প্রায় বেশিরভাগই এটা দেখি। তো এটার জাবেদাটাও আমরা পারি। তারপর আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে চাই আর কি। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে একটা ক্রয় দেওয়া থাকবে। যদিও আমি এখানে একটা প্যাটার্ন শো করছি, রেওয়া মিলে আরও অনেক এন্ট্রি থাকে, আমি জাস্ট ক্রয়টা লিখছি। মানে আমার সমাপনী মজুদ পণ্যের সাথে যে এন্ট্রির কাজ তাকে লিখছি। ক্রয় হচ্ছে এখানে 1 লক্ষ টাকা, রেওয়া মিলে দেওয়া থাকবে ডেবিট পাশে। সমন্বয়টা ঠিক এমনই থাকবে, বলবে সমন্বয় সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা। তো এখন আমরা কিভাবে জাবেদাটা দিব? এখানে আরেকটা বিষয়, এই লেখাটা এভাবে না দিয়ে অনেক সময় বলতে পারে যে অবিকৃত পণ্যের মূল্য 20,000 টাকা। অবিকৃত পণ্য মানেই যে পণ্যটা বিক্রি হয় না। আমরা জানি যে পণ্য বিক্রি হয় না তাকে আমরা সমাপনী মজুদ পণ্য বলি। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট হিসাবকাল তাদের থাকে। তো ওই হিসাবকাল শেষে যে পণ্যটা তাদের অবিকৃত থেকে যায়, বিক্রি হয় না, ওইটাকে সাধারণত প্রতিষ্ঠান যেটা বলে সমাপনী মজুদ পণ্য বলে। তো যদি অবিকৃত পণ্য দেয় তাহলে আমি বুঝে নিব এটাই সমাপনী মজুদ পণ্য। আর যদি সমাপনী মজুদ পণ্য বলে তাহলে তো ঠিকই আছে, আমি চিনলাম। তাহলে এই সমাপনী মজুদ পণ্যটা আমি একটু দেখাবো। আর্থিক বিবরণীতে আমরা এটার কী কাজ করি, ওইটা দেখলেই কিন্তু তোমরা মোটামুটি জাবেদাটা অ্যাটলিস্ট আইডিয়া হবে। আর্থিক বিবরণীতে এটা আমরা কোথায় বসাই? এটা আমরা প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়ে ক্রয় থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে থাকি। আবার চলতি সম্পদে সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা লিখি। আর্থিক বিবরণীতে আমরা এই কাজটাই করি। তো ক্রয় থেকে কেন বাদ দেওয়া হচ্ছে, সম্পদ পাশে কেন লেখা হচ্ছে, ওইটাই আমাদের জানার বিষয়। দেখো, যে সকল প্রতিষ্ঠান উৎপাদনকারী তারা কাঁচামাল ক্রয় করে ওই কাঁচামালটাকে কনভার্ট করে একটা প্রোডাক্ট হিসেবে বাজারে আনে। তাহলে তাদের কাঁচামাল কিনতে হয় প্রথমে ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য। আর যে সকল প্রতিষ্ঠান সেবাদানকারী আছে তারা শুধু সেবা দিয়ে আয় করে, ওদের কোনো ক্রয় থাকে না, কারণ ওরা তো পণ্যের লেনদেন করে না। আবার কিছু প্রতিষ্ঠান আছে শুধু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, অর্থাৎ এরা শুধু কিনে আনে বিক্রি করে। এক্সাম্পল যদি দেই, আমি আজকে একটা ফার্মেসি বিজনেসের কথা বলি। ফার্মেসি বিজনেসে পণ্যটা কি? ফার্মেসি বিজনেসে পণ্যটা হচ্ছে ওষুধ। তা আমি যদি আমার হিসাবকালের শুরুতে আমি প্রথমে কী করবো, আমার ফার্মেসিতে ওষুধ নিয়ে আসবো। তো আমার ফার্মেসিতে আমি যখন ওষুধ আনবো, ওষুধটা আমার জন্য পণ্যটা কিনছি। তো পণ্য কিনলাম আমি 1 লক্ষ টাকার, ধরে নিলাম 1 লক্ষ টাকার পণ্য কিনলাম, 1 লক্ষ টাকার ওষুধ কিনছে আমার ফার্মেসির জন্য। কিন্তু দেখা গেল সবগুলো ওষুধ কি আমার এই হিসাবকালে বিক্রি হবে?
সবগুলো ওষুধ কিন্তু আমার এই হিসাবকালে বিক্রি হবে না। কিছু ওষুধ হয়তো থাকতে পারে, বাকি থাকতে পারে, বিক্রি হয় না, অবিকৃত অবস্থা থাকতে পারে। আর কিছু ওষুধ, বেশিরভাগ ওষুধই আমরা মোটামুটি বিক্রি করে ফেলি। তো আমি যখন ওষুধ কিনলাম, ওষুধটা আমার জন্য পণ্য, সেটা আমার খরচ হিসেবে আমি লিখছি 1 লক্ষ টাকা। কিন্তু হিসাবকাল শেষে আমি যখন দেখলাম কিছু পণ্য, মানে কিছু ওষুধ রয়ে গেছে, এগুলো এই হিসাবকালে সেল হয় নাই, তখন এটা যদি আমার খরচের মধ্যে এই টাকাটা যদি অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমার এই হিসাবকালে খরচটা বেশি দেখাচ্ছে না? অবশ্যই বেশি দেখাচ্ছে। দেখা গেল 1 লাখ টাকার ওষুধের মধ্যে 20,000 টাকা এখনও সেল হয় না, ওগুলো এখনও গোডাউনে পড়ে আছে বা আমার ফার্মেসিতে পড়ে আছে। তো এগুলো যেহেতু সেল হয় নাই, আমি কি ওগুলোকে খরচ হিসেবে ধরবো? এই ওষুধগুলো তো আমরা আগামী হিসাবকালে ইউজ করতে পারবো। তা আমরা কি করি, বছর শেষে যে পণ্যটা থেকে যায়, যাকে আমরা সমাপনী মজুত পণ্য বলি, সেটা আমরা ক্রয় থেকে বিয়োগ করি। অর্থাৎ খরচকে কমানোর জন্যই আমরা সমাপনী মজুত পণ্য যত টাকার হয় তা আমরা ক্রয় থেকে বিয়োগ করি। তো ক্রয় থেকে বিয়োগ করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ব্যয়কে কমানোর জন্য। কারণ ব্যয় যদি বেশি দেখানো হয়, তাহলে আমার লাভ দেখানো হবে কম। যাতে আমার লাভটা, এই পণ্যটা থেকে গেছে এটার কারণে যাতে আমার লাভ কম না দেখায়, সেজন্য আমরা ক্রয় থেকে, খরচ থেকে বাদ দিয়ে খরচকে কমাই ফেলি। তাহলে আমরা জানি খরচ ডেবিট দিকে বসে, তো ডেবিট দিকে বসে, এখন খরচ যদি কমে যায় সেটা হবে ক্রেডিট। তাহলে ক্রয় থেকে বাদ দেওয়া মানে ক্রয় নামক খরচটা কমে গেল, তাহলে ক্রয় হিসাব হবে ক্রেডিট। এবারে এই সমাপনী মজুদটা একদিকে খরচ কমালো, আর কি করতে পারে সে? খরচ কমানোর পরে এই সমাপনী মজুদটা আমরা আবার চলতি সম্পদ পাশে লিখি। কেন? বলি এই পণ্যটা, যে পণ্যটা এবছর অবিকৃত অবস্থায় রইল, এই পণ্যটা আগামী হিসাবকালে ইউজ করা হবে। তাহলে এই হিসাবকালের জন্য এই পণ্যটা কি? এই হিসাবকালের জন্য এই অবিকৃত পণ্যটা, এই সমাপনী মজুদ পণ্যটা এই হিসাবকালের জন্য একটা সম্পদ। এই সম্পদটা আমরা আগামী হিসাবকালে ব্যয়তে রূপান্তর করব। তাহলে এই হিসাবকালের জন্য যেহেতু এটা একটা সম্পদ, তাই আমরা এটা সম্পদ পাশে লিখি, এটার নাম চলতি সম্পদ। তাহলে সমাপনী মজুদ পণ্য নামে একটা সম্পদ বাড়ছে। আমরা জানি সম্পদ ডেবিট দিকে বসে, বাড়লেও এটা ডেবিট দিকে বসবে। তাহলে ডেবিট হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তাহলে জাবেদাটা হচ্ছে এটাই, সমাপনী মজুদ পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট। আশা করি বুঝতে পারছি সবাই। এবার কথা বলবো আমরা অবচয় নিয়ে। আমরা জানি সমন্বয় জাবেদাতে অবচয় রিলেটেড একটা জাবেদা থাকে। তো অবচয়ের জাবেদা কীভাবে দিব, সেটা কেমন? রেওয়া মিলে একটা সম্পত্তি দেওয়া থাকবে, স্থায়ী সম্পত্তি, সেটা আসবাবপত্র হতে পারে, কলকব্জা হতে পারে, মেশিন হতে পারে। তো যেই স্থায়ী সম্পদ দেওয়া থাকবে তার উপরে বলবে যে অবচয় ধার্য করো। এই যে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করো, এটা হচ্ছে সমন্বয়। তো আমি এখানে দুইভাবে জাবেদা দেখিয়েছি। একটাতে লিখছি অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। আরেকটা লিখছি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এই ফর্মুলাটা তোমরা 9-10 থেকে কিন্তু অ্যাপ্লাই করে আসতেছি। ফর্মুলাটা কেমন ছিল? আমরা জানি স্থায়ী সম্পদের একটা মেয়াদকাল থাকে। ধরো আমার প্রতিষ্ঠানে আমি একটা সোফা কিনেছি। সোফাটা হচ্ছে আমার ক্লায়েন্ট যারা আসবে তাদের বসার জন্য একটা সোফা নিয়েছি। তো সোফা তো কোনো হিসাব নাই, সোফা মানেই কিন্তু আসবাবপত্র। যেহেতু ব্যবহারের জন্য নিছি, তাই এটাকে আমরা সম্পদ বলে থাকি, এবং এটার যেহেতু দীর্ঘ মেয়াদ আছে, তাই এটাকে আমরা স্থায়ী সম্পদ বলে থাকি। তো আমরা জানি স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে অবচয় সৃষ্টি হয়। মানে অবচয়টা আসে কোত্থেকে? স্থায়ী সম্পদ আমি যদি ইউজ করি, যে পরিমাণ ইউজ করব বা ইউজের কারণে আসবাবপত্র বা যে কোনো স্থায়ী সম্পদের যে মূল্যটা কমে, তাকে আমরা অবচয় বলে থাকি। তো দেখা গেল আমি আসবাবপত্র কিনেছিলাম 40,000 টাকা, যার উপর 10% অবচয় আমি নির্ধারণ করব। তাহলে 40,000 উপর 10% যদি করি, অবচয় আসবে 4,000 টাকা। তাহলে আমার হিসাবকালে আমার অবচয় পড়বে 4,000 টাকা। মানে একটা আর্থিক বছরে আমার অবচয় খরচ পড়বে 4,000 টাকা। তো সম্পত্তি ব্যবহারজনিত কারণে সম্পত্তির যেহেতু মূল্যটা কমছে, তখন প্রতিষ্ঠান কি করে? যে পরিমাণ মূল্য কমে সেটা প্রতিষ্ঠান খরচ হিসেবে লিখে।
তাই অবচয়কে তারা পরিচালন ব্যয় হিসেবে দেখায়। তো অবচয় যেহেতু ব্যবসার জন্য একটি খরচ, তাই অবচয় আমরা ডেবিট দিকে লিখি। অবচয় খরচ ডেবিট, কারণ খরচ, ক্ষতি, সম্পদ এগুলো ডেবিট দিকে বসে। তাহলে ঠিক আছে, অবচয় ডেবিট বসছে। তো আমরা যেটা করতাম 9-10-এ থাকতে, সম্পত্তি থেকে অবচয়টা বিয়োগ করতাম, কারণ সম্পত্তির মূল্য ছিল 4,000, এই বছর অবচয় ধার্য করা হয়েছে, সম্পত্তির মূল্য ছিল 40,000, আর এই বছর অবচয় ধার্য করা হয়েছে 4,000। তাহলে 40,000 থেকে 4,000 আমি ইউজ করে ফেলেছি, আর সম্পত্তি বাকি আছে আমার 36,000 টাকার। তাহলে আমরা কি করতাম, আসবাবপত্র থেকে অবচয়কে বিয়োগ করতাম। তাহলে সম্পত্তি থেকে যদি অবচয় বাদ দেয়, সম্পত্তির মূল্য কমে। তা আমরা জানি সম্পদ ডেবিট দিকে বসে, অবচয় ধার্য করার পর এই সম্পদ যখন কমবে তখন সেটা আমরা ক্রেডিট দিকে বসাইতাম। তার মানে জাবেদাটা হচ্ছে অবচয় ডেবিট, খরচ বাড়ছে, আসবাবপত্র ক্রেডিট, মানে সম্পদ কমছে। কিন্তু এখন আমরা অবচয়ের জাবেদাটা এটার বদলে এটাও কিন্তু ইউজ করি। এটা কি, এখানে অবচয় ডেবিট ডেবিট ঠিক আছে, এখানে নতুন একটা এন্ট্রি আসছে, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিছে। জানতে চাই পুঞ্জীভূত অবচয়টা কি। পুঞ্জীভূত অবচয় হচ্ছে কয়েক বছরের অবচয়ের যোগফল, তাকে আমরা পুঞ্জীভূত অবচয় বলি। দেখা গেল এই আসবাবপত্র সম্পত্তির মেয়াদকাল 5 বছর, তাহলে প্রত্যেক বছরে একটা অবচয় আসবে। এই 2 বছর, 3 বছর, 4 বছর অবচয়গুলোকে একসাথে করলে যে অবচয়টা হয় তার নাম পুঞ্জীভূত অবচয়। তো এই জিনিসটা কি, এটা কি দায় না সম্পদ, নাকি আয়, নাকি ব্যয়? আসলে এটা দায়ও না, সম্পদও না, আয়ও না, ব্যয়ও না। এটা হচ্ছে একটা বিপরীত হিসাব। বিপরীত হিসাব মানে কি, যেমন এটা আমরা খুলি, এই হিসাবটা আমরা খুলেছি যে আসবাবপত্র থেকে যে অবচয়, এটা আমরা সাধারণত বাদ দেওয়ার কথা, সেটা আসবাবপত্র থেকে আমরা অবচয় নামে বাদ না দিয়ে আমরা কি করি, প্রত্যেক বছরের অবচয়ের টাকাটা পুঞ্জীভূত অবচয় হিসাবে লিপিবদ্ধ করি। এরপরে গিয়ে আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ দিয়ে আমরা আসবাবপত্র বা স্থায়ী সম্পদের নেট মূল্যটা শো করি। তাহলে পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র থেকে বাদ দিয়ে আমরা আসবাবপত্রের যেহেতু নেট মূল্যটা দেখাই, তাহলে পুঞ্জীভূত অবচয় সম্পত্তির মূল্যকে কি করে, কমায় দেয়। তাই পুঞ্জীভূত অবচয়কে আমরা কি পাশ, ক্রেডিট পাশে লিখি। তাহলে আমরা চাইলে জাবেদাটা এভাবেও দিতে পারি। আমাদের কার্যপত্রে এভাবে আমরা দেব, কারণ অনেক সময় তোমার রেওয়ামিলে দেখা থাকতে পারে, মানে লেখা থাকতে পারে যে পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র। তখন যদি তুমি জাবেদা অবচয় হিসাব আর আসবাবপত্র হিসাব দাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে পুঞ্জীভূত অবচয় ডাবল লিখতে হবে, বা পুঞ্জীভূত অবচয় একবার অবচয়টা শো করবা, আরেকবার আবার আসবাবপত্র নামে দেখাইতে হবে। তাই আমরা সবসময় কার্যপত্রে এই জাবেদাটাই অ্যাপ্লাই করব। তাহলে জাবেদা হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এবার আমরা দেখাবো যে সুদ সংক্রান্ত জাবেদা আসলে কেমন হতে পারে। আমি লিখলাম সমন্বয় জাবেদা, আমরা সুদ সংক্রান্ত জাবেদাটা কীভাবে দেব সেটা শিখব। আমার রেওয়ামিলে লেখা আছে 10% ঋণ 1 লক্ষ টাকা। আমরা তো জানি ঋণ প্রতিষ্ঠানের জন্য একটা দীর্ঘমেয়াদী দায়, ক্রেডিট পাশে বসে। আর সমন্বয়তে বলা আছে ঋণের উপর সুদ প্রদেয় রয়েছে। প্রদেয় মানে বাকি আছে, বাকি আছে মানে এখনও দিই নাই, সুদ আমাকে দিতে হবে। সুদের আমরা তো জানি ঋণ যেহেতু একটা দায়, ঋণের উপর যদি সুদ নির্ধারণ করি, সুদটা তখন হবে খরচ। এক্ষেত্রে আমরা যেটা বলি যে ঋণের সুদ মানে দায়ের সুদকে আমরা খরচ বলে থাকি, আর সম্পদের সুদকে আমরা আয় বলে থাকি। অর্থাৎ আমি ঋণ নিয়েছিলাম, এই ঋণের বিপরীতে আমি যে মাসে মাসে যে সুদটা দেব বা বছরে বছরে যে সুদটা দেব, ওটা হচ্ছে আমার জন্য একটা খরচ, কিন্তু ঋণটা আমার প্রতিষ্ঠানের জন্য একটি দীর্ঘমেয়াদী দায়। তো সমন্বয়তে ঋণের উপর সুদ প্রদেয় রয়েছে সেটা বলছে, কিন্তু অনেক সময় দেখবা ঋণের উপর সুদ প্রদেয় রয়েছে এই কথাটা বলে নাই, কিছুই বলবে না, শুধু বলছে 10% ঋণ। সমন্বয়তে ঋণ সংক্রান্ত কোনো এন্ট্রি দেওয়া নাই, ঋণ সংক্রান্ত কিছুই লেখা নাই, কিন্তু রেওয়ামিলে ঋণের পাশে পার্সেন্ট দেওয়া আছে। যদি তুমি দেখো যে ঋণের পাশে পার্সেন্ট দেওয়া আছে কিন্তু সমন্বয়তে ঋণের কোনো কথা বলে নাই, তখন মনে রাখতে হবে ঋণের জন্য সমন্বয় জাবেদা দিতে হবে। তাহলে ঋণের জন্য সমন্বয় জাবেদাটা কেমন হবে এবার সেটা দেখি। আমি তো একটু আগে বললাম ঋণ দায়, ঋণের সুদটা হচ্ছে খরচ। তাহলে আমি যদি ঋণের উপর সুদটা ধার্য করি তাহলে খরচ বাড়ছে আমার। তাহলে খরচ বাড়লে ডেবিট দিকে বসে খরচ, ঋণের সুদ হিসাব ডেবিট,
খরচ বাড়ছে। আচ্ছা, এই সুদটা কি আমি দিয়েছি? সুদটা যদি দিতাম তাহলে কিন্তু এখানে লেখা থাকতো যে ঋণের সুদ, দিলে তো অবশ্যই ব্যয়ের দিকে থাকতো, ডেবিট দিকে থাকতো, কিন্তু বলে দিছে প্রদেয় আছে, বাকি আছে, বাকি আছে, এখনও কিন্তু দেওয়া হয় নাই। তাহলে কি করব? আমরা জানি খরচের টাকা যদি বাকি থাকে, বকেয়া থাকে, প্রদেয় থাকে, তখন সেটা কিন্তু ব্যবসার জন্য একটা চলতি দায়। তাহলে জাবেদাটা দিব বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট, অথবা বলতে পারি প্রদেয় ঋণের সুদ হিসাব ক্রেডিট। চাইলে প্রদেয় লিখতে পারবো, বকেয়া লিখতে পারবো। তাহলে আমরা খরচ বকেয়ার জাবেদা কিন্তু পর্ব 3-এ দেখাইছিলাম, ওই জাবেদাটি এখানে অ্যাপ্লাই করছি। খরচ হিসাব ডেবিট, বকেয়া খরচ হিসাব ক্রেডিট। একদিকে আমার খরচ বাড়ছে, অন্যদিকে আমার দায় বাড়ছে, কারণ খরচের টাকাটা আমি এখনও দেই নাই। তাহলে জাবেদাটা হচ্ছে এটাই, ঋণের সুদ হিসাব ডেবিট, বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। পরের পর্বে আমরা কার্যপত্রের একটা অঙ্ক দেখাবো, সলভিং করে দেখাবো। আমার সাথে সাথে তোমরা অঙ্কটা করবা, তাহলে দেখবা কার্যপত্র জিনিসটা যতটা হার্ড মনে হয়েছিল, যতটা ভেজাল টাইপের ছিল, সেটা আর মনে হবে না, খুবই ইজি মনে হবে। তবে তোমরা কিন্তু এই 4টা পর্ব থেকে সমন্বয় জাবেদার বিষয়টা ভালোভাবে দেখবা। সমন্বয় জাবেদা পারলে কিন্তু কার্যপত্র রেডি করা তোমার জন্য অনেক সহজ। তো পর্ব 5-এ আমরা ম্যাথ দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।